আষাঢ়ের এমন ঝমঝমে বৃষ্টি গত কয়েক বছরেও যেন হয়নি। টানা 2 ঘন্টা এক নাগাড়ে একই ছন্দে মুষলধারে আকাশ কেঁদেছে। স্বাভাবিকভাবেই এরকম বৃষ্টি ভেজা রাতে সাইকেল চালানো বড় বিরক্তিকর ব্যাপার। বাঁ হাতে চলন্ত সাইকেলটা সামলে নিয়ে ডান হাত দিয়ে কাঁধের ব্যাগের স্ট্র্যাপটা একবার ঠিক করলো অবিনাশ। সাইকেলে প্যাডেল করতে করতে ও ভাবছিল যে কতক্ষণে নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে। অবিনাশের মোটেও ভালো লাগে না এই 12 ঘন্টার সিকিউরিটি গার্ডের কাজটা, তবুও করতে হয়। চাঁদি ফাটা গরম হোক কিংবা ভীষণ শীত বা এই রকম প্রবল বর্ষা, 12 ঘন্টা কারখানার দরজায় কখনো দাঁড়িয়ে বা কখনো ঘুমটি অফিস ঘরে বসে ডিউটি করে যেতে হয় ওকে। ঘন অন্ধকারের মধ্যে মাঝে মাঝে শুধু রাস্তার টিমটিমে আলোগুলো একটা ঘোলাটে হলুদ আভা ছড়িয়ে রেখেছে, তাতেই যা একটু দেখা যাচ্ছে। তবে এই রাস্তায় বড় গাড়ি তেমন চলে না, এইটাই যা রক্ষে। আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, তাই অন্ধকার যেন আরো জমাট। বাড়ির পথ এখনো মিনিট 15। সাইকেলের প্যাডেলে তাই আরেকটু চাপ বাড়ায় অবিনাশ। সামনে খানিকটা এগিয়ে গেলেই পড়বে গলা কাটার গড়। সবাই বলে জায়গাটা নাকি ভালো নয়। বহু আগে একটা নীলকুঠি ছিল সেখানে, এখন অবশ্য কিছুই তার অবশিষ্ট নেই। কেবলমাত্র ওই নীলকর সাহেবের বানানো সাধের আম বাগানটা ছাড়া। ওই বাগানের মধ্যে দিয়েই অবিনাশের শর্টকাট রাস্তা। ভয় ডর ওর মধ্যে তেমন নেই, কিন্তু গলা কাটার গড়ের ইতিহাস মনে করলে তাবর তাবর সাহসীরও বুকটা যেন একটু কেঁপে ওঠে। অবিনাশেরও একটু গা ছমছম ভাব হয় বটে, তবে বহুদিনের অভ্যেসে সেটা গা শোয়া হয়ে এসেছে। শোনা যায় তার সেই দুর্গের মতো নীলকুঠি থেকে চরম অত্যাচার চালাতো সেই নীলকর সাহেব। এই আমবাগানেরই যত্রতত্র গরিব প্রজাদের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিত সে। কখনো আবার প্রজাদের গাছে বেঁধে আমৃত্যু চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে পৈশাচিক আনন্দ উপভোগ করত। কিন্তু যেদিন শোষিত মানুষেরা ঘুরে দাঁড়ালো, সেদিন সাহেবের পালাবার পথ জোটেনি। কুঠি থেকে টেনে হিঁচড়ে বের করে নির্মম গণপ্রহারের পর সাহেবের মাথা কেটে ফুটবলের মতো লাথালাথি করে শান্তি পেয়েছিল সেই নিপীড়িত প্রজারা। সেই থেকেই এই জায়গার এই ভয়ানক নামকরণ। ছোটবেলায় অবিনাশ এই বাগান নিয়ে অনেক কিছুই শুনেছে। লোকে বলে সাহেবের অতৃপ্ত আত্মা নাকি এখনো ঘোরে এখানে, ভয় দেখায়। কিন্তু আজ অবধি সে নিজে কখনো সাহেবের ভূত দেখেনি, তাই ভয় বা বিশ্বাস কোনোটাই নেই মনে। বাগানের কাছে এসে সাইকেল থেকে নেমে টর্চটা বের করে রোজকার মতোই সাইকেলটা হাঁটিয়ে বাগানের মধ্যে ঢুকে পড়ল অবিনাশ। তুমুল বৃষ্টির পর কি ঝিঝিরি ডাক বন্ধ থাকে, নাকি জলের ফোঁটার দাপটে পোকাগুলো মুখে কুলু পেটেছে, কে জানে। তবে হ্যাঁ, ব্যাঙের কিন্তু আনন্দ সঙ্গীতের সীমা নেই। অনবরত কাদার মধ্যে ডোবা পুকুর থেকে গলা সেধেই চলেছে ওরা। বাগানের গাছগুলোর দিকে ফিরে ফিরে তাকায় অবিনাশ। এদের দেখে অবাক লাগে, সাথে বিস্ময়ও। বহু অত্যাচার, বহু যন্ত্রণা, উত্থান পতন সব নীরবে দেখে এসেছে এরা। কালের নিয়মে নীলকরের নিজে হাতে লাগানো গাছের বেশিরভাগই বিলুপ্ত হয়েছে, কিন্তু মালিকানাহীন বাগানের ঐতিহ্য রক্ষায় জন্ম নিয়েছে নতুনেরা। বর্ষায় সাপখোপের ভয় বেশি, তাই টর্চটা একবার জলকাদার আশেপাশে ঘুরিয়ে দেখে নিল সে। আরো কিছুটা হেঁটে হঠাৎ সতর্ক হয়ে দাঁড়াতে হলো। কিছু দূর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছে ও। জমে থাকা জলের উপর কাদের যেন পায়ে চলার শব্দ। কতগুলো পা যেন এগিয়ে আসছে অবিনাশের দিকেই। টর্চের আলো দেখেই বোধ হয় অদূরের পা গুলো তাদের খসখস শব্দ থামালো। এই
কে বে সালা? গলাটা অবিনাশের চেনা। সামনের লোকটা মহাজন গণেশ নস্কর। আইনি বেআইনি বিভিন্ন রকম ব্যবসা আছে লোকটার। অবিনাশ তাড়াতাড়ি টর্চের আলো বন্ধ করে সাইকেলটা নিয়ে একটা গাছের আড়ালে সরে এলো। হলুদ আলোটার অভাবে যেন আবার চারিদিকে নিকষ সীমাহীন অন্ধকার। গাছের আড়াল থেকেও অবিনাশ বুঝল যে এরা অন্তত তিনজন ছিল দলে। যাক বাবা, রক্ষে। নইলে এক্ষুনি হয়তো মাতাল অবস্থাতেই ও টুটি চেপে ধরতো লোকটা। 6 মাস আগে এই 1000 টাকা ধার নিয়েছে গণেশের থেকে। সুদের টাকাও অনেকটাই বাকি। নানা মিথ্যে কথা বলে মিনতি করে বেশ কয়েকবার কাটাতে পেরেছে বটে, তবে গণেশ নস্কর যেরকম লোক তাতে এই মেজাজে মারধর দিয়ে দেওয়াটাও অস্বাভাবিক নয়। গণেশের দল চলে গেলে অবিনাশ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চলে যাওয়া বললে ভুল বলা হবে, অন্ধকারের মধ্যে যেন দ্রুত পায়ে পালিয়ে গেল ওরা। এই বর্ষা কাদার মধ্যে লোকগুলো আর নেশা করার জায়গা পায়নি যেন। মনে মনে নিজের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে গাছের আড়াল থেকে বেরিয়ে আবার ফেরার পথ ধরল অবিনাশ। এই আমবাগানটা পার করে আর মিনিট দুয়েক সাইকেল চালালেই পাড়ার রাস্তা পড়বে। আচমকা সাইকেলের চাকাটা কোনো একটা উঁচু নিচু বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যেতেই চমকে উঠল অবিনাশ। সঙ্গে সঙ্গে কানে এলো একটা মৃদু গোঙানির শব্দ। গণেশ নস্কর চলে যাওয়ার পরে আর টর্চটা জ্বালানো হয়নি, পাছে লোকগুলো আলো দেখে আবার ফিরে আসে সেই আশঙ্কায়। এই বাগানের কোনা কোনা অবিনাশের চেনা, কিন্তু সামনে কি আছে সেটা অন্ধকারেও বুঝে উঠতে পারেনি। অদ্ভুত গোঙানির শব্দটায় তাই একটু অবাকই হয়েছে। এইবার তো আলো জ্বালতেই হয়। তাড়াতাড়ি সাইকেলটা রেখে টর্চ বের করে শব্দ লক্ষ্য করে আলোটা ফেলতেই শিরদাঁড়ায় ঠান্ডা শিহরণের সাথে সাথে কয়েক বিন্দু ঘাম ফুটে উঠল অবিনাশের কপালে। কারণ গোঙানির উৎস একটা লোক। একটা গাছের আগায় ঠেস দিয়ে বসে আছে সে, পা দুটো সামনের দিকে ছড়ানো। সেই পায়ের ওপরেই সাইকেল তুলে দিয়েছে অবিনাশ। লোকটা তীব্র যন্ত্রণায় পকিয়ে উঠছে বারবার। সাইকেলের চাকার আঘাতের কারণে নয়, আসলে একটা স্ক্রু ড্রাইভার আমূল বিধিয়ে দেয়া রয়েছে লোকটার কপালের বাঁ দিক থেকে ডান দিকে। ব্যাপারটা বুঝতে আর বাকি নেই অবিনাশের। লোকটার পোশাক রক্ত আর জলে ভিজে গিয়েছে। টপ টপ করে রক্ত পড়ছে বৃষ্টি মাখা মাটির ওপর। তবু এখনো প্রাণ আছে শরীরে, বাঁচতে চাইও। হাত তুলে কিছু একটা যেন বলতে চাইল অবিনাশকে। অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল অবিনাশের। আরে, ভোর 6টা বেজে গেছে, কাজে বেরোতে হবে তো এবার। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ে অবিনাশ। 8টার মধ্যে অফিস ঢুকতেই হবে। অবশ্য তখনও গত রাতের সেই বিভীষিকাময় ঘটনাটা ঘুরছে ওর মাথায়। ওটা মোটেও স্বপ্ন নয়। আমবাগানের সেই অচেনা লোকটা তারপর সত্যি অবিনাশের চোখের সামনে একটু একটু করে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। রাতে বাড়ি ফিরে নিজেকে স্বাভাবিক অবস্থায় আনতে বেশ কিছুটা সময় লেগেছিল। তারপরেই ঘুমিয়ে পড়েছিল ও। গলাকাটার গড়ের কাছে আসতেই একটা ভিড় চোখে পড়ল সামনে। আম বাগানের ভেতরে প্রায় গোটা 50 লোকজন, পুলিশও আছে সেখানে। অবিনাশ সেদিক দিয়ে না গিয়ে রাস্তা ঘুরেই যেতে চাইছিল, কিন্তু গত রাতে সেই চেনা গলায় ডাক এলো আর একবার, গণেশ নস্কর। এই লোকটাকে এড়িয়ে যাওয়া অতটা সোজা নয়। ডেকেছে যখন দাঁড়াতেই হবে, না হলে বিপদ। গণেশ নস্কর কাছে আসতেই অবিনাশ সাইকেল থেকে নেমে মাথাটা নিচু করে হাত জোর করে কাকুতি মিনতি করা শুরু করলো। দাদা, এই মাসটা মাফ করে দিন দয়া করে, পরের মাসে পুরো টাকা দিয়ে দেবো, সুদ সমেত। গণেশ অবিনাশের কথায় পাত্তাও দিল না, বরং কেমন একটা সন্দেহের দৃষ্টিতে অবিনাশের পা থেকে মাথা পর্যন্ত জরিপ করে তারপর বলল, ওদিকে চল, কথা আছে।
তারপর বাগানের দিক থেকে খানিকটা দূরে সরে এসে নিজের পকেট থেকে একটা স্টিলের খৈনি ডিবে বের করে অবিনাশের সামনে ধরল। এটা তোরই না? ডিবেটার গায়ে খোদাই করা আছে বলে নিজের হারিয়ে যাওয়া জিনিস চিনতে পারল অবিনাশ। হ্যাঁ, এটা মানে আমারই। আপনি কোত্থেকে পেলেন? আর উত্তরটা পেয়ে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে খপ করে অবিনাশের কলার চেপে ধরল গণেশ। কাল রাতে আমবাগানে তার মানে তুই ছিলিস সালা। বল, কি দেখেছিস? বল 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 বল। কিচ্ছু দেখিনি আমি। ছেড়ে দিন দাদা, আমি কাউকে কিছু বলবো না, দয়া করুন। কিচ্ছু দেখিসনি? ন্যাকামো হচ্ছে, হ্যাঁ? সালা কুত্তর বাচ্চা। দাদা দাদা বিশ্বাস করুন, আমি তো লোকটাকে দেখেই পালিয়ে গেছিলাম। পালিয়ে গেছিলি? তাহলে ওর গায়ে অতগুলো আঘাত করলো কে? সারা গায়ে এখানে ওখানে এলো পাথারি স্ক্রুড্রাইভার দিয়ে খোঁচানোর দাগ, আর স্ক্রুড্রাইভারটা তো পাওয়া যাচ্ছে না। শুনবে, গণেশ নস্কর না যাতে মাতাল হলেও তাহলে একদম ঠিক থাকে। পথের কাঁটা কিভাবে সরাতে হয় এই মাল খুব ভালো করে জানে। ওই একটাকে সরিয়েছি, চাইলে তোকেও হাফিস করে দিতে পারি। আর পুলিশ সামলানো ওটা আমার বাঁ-হাতের খেল। নে, এবার সত্যি করে বল, আমায় ফাঁসানোর জন্য করেছিস তো সব? হ্যাঁ? আমি আপনার পায়ে পড়ছি দাদা, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি আমি কিচ্ছু করিনি। আর আর আপনাকে ফাঁসানোর মতো বুদ্ধি আমার নেই। সত্যি বলছি দাদা, আমি আমার বউয়ের দিব্যি। বউ? যা সালা, তাকেও তো সামনে রাখতে পারলি না, অন্য লোকের হাত ধরে পালিয়ে গেল। যাই হোক, শোন শোন শোন, ভুল করো না আমার পিছনে লাগতে আসবি না, নাহলে কিন্তু উল্টো তুই ফেঁসে যাবি। হ্যাঁ? আর 1 মাসের মধ্যে আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা কর, না হলে কিন্তু। এইসব কথাবার্তার মাঝেই বাগানের দিক থেকে পুলিশের লোকজন বেরিয়ে আসছে দেখে গণেশ চুপ করে গেল। মুহূর্তের মধ্যে রূপ পাল্টে হাসি হাসি মুখ করে অবিনাশের পিঠে একটা আলতো চাপড় মেরে বলল, এই, 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 শোন শোন শোন, যা 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 যা, মন দিয়ে কাজ কর, কি, যা যা যা। পারুলের কথা ভীষণ মনে পড়ছে আজ। অবিনাশ কত করে জিজ্ঞেস করেছিল ওই ছেলেটার নাম যার জন্য ও কবিতা লিখেছিল। অবশ্য পারুলেরও রাগ হয়েছিল সেদিন। ভুলে গেলে তো চলবে না যে অবিনাশ সেদিন রাগের মাথায় বেল্টের বাড়ি মেরেছিল। শেষ অব্দিও ছেলেটার নাম বলে যায়নি পারুল। সে শুধু চলে যেতে চেয়েছিল কোনো একটা অজানার উদ্দেশ্যে, চেয়েছিল কোনো একটা আগন্তুকের হাত ধরতে। 6 মাস আগের সেই দিনটার কথা মনে পড়লে একটা কষ্ট মিশ্রিত রাগ উঠে আসে অবিনাশের মনে। সেদিন কারখানার মালিকের গাড়ির জন্য কারখানার মেন গেট খুলে দিতে একটু দেরি হয়েছিল অবিনাশের, আর তাতেই মালিক রেগে আগুন। অনেক উল্টোপাল্টা কথা শুনতে হয় অবিনাশকে। চুপ করে সেই সব হজম করে বাড়ি ফিরতেই পারুলকে ডায়েরি লিখতে দেখে সে। ডায়েরির কাগজের পাতা ভরে ভরে সে ছন্দের খেলা খেলেছে। কবিতা লিখেছিল কোনো এক স্বপ্নের রাজকুমারকে উদ্দেশ্য করে। কিছু একটা বলতে চেয়েছিল মেয়েটা, অবিনাশ শুনতেই চায়নি। মাধ্যমিক পাশ মেয়েরা তো সাহিত্যপ্রীতি হয় কিসে? অবিনাশ তো আগে জানতে পারেনি কখনো। তাহলে কার জন্য এত রাশি রাশি কবিতা লেখা হচ্ছে? মুহূর্তেই মালিকের প্রতি রাগ বর্ষিত হতে থাকে বাপ মা হারা পারুলের ওপর। অবিনাশকে আটকাতে চেয়েও না পেরে মার খেয়েও পারুল রাগ ভরা চোখে গুম হয়ে বসে থাকে খানিকক্ষণ। সাইকেলটা আজ আর ওই গলা কাটার আম বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না অবিনাশের। পারুলের কথা ভাবতে ভাবতে সেই জায়গাটার কাছাকাছি এসে পড়েছে, কিন্তু না, বাগানের মধ্যে দিয়ে যাওয়া আর নয়। সকালে গণেশ নস্করের দেয়া হুমকির সাথে সাথে পারুলকে নিয়ে বলা বিদ্রুপটা খুব গায়ে লেগেছে। কিন্তু পারুলকে মনে পড়াটা কি অন্যায় নয়? এমন একটা মেয়ে যে নিজের স্বামীকে লুকিয়ে দিনের পর দিন পরপুরুষের জন্য কবিতা লেখে, তাকে কি মনে করা উচিত?
যাকগে, ওই মেয়ে ছেলে যে চলে গেছে, যাক, ভালোই হয়েছে। কথাটা মনকে বুঝিয়ে মাথাটা আপন মনেই ঝেড়ে নিয়ে সাইকেলের প্যাডেলে মনোনিবেশ করলো অবিনাশ। এই রাস্তারই ঘোলাটে আলোগুলো ছাড়িয়ে মোড়টা পেরোলেই সেই আমবাগান। তবে আজ যেন রাস্তার আলোগুলোর ঘোলাটে ভাবটা একটু কম মনে হচ্ছে, বেশ উজ্জ্বল, মাঝে মাঝে যেন কেঁপে উঠছে আলোগুলো। অবিনাশ আলোগুলোর দিকে তাকালো ভালো করে, আবার যেন ওই ঔজ্জ্বল্যটা কমে ঘোলাটে হয়ে আসছে। ভোল্টেজের প্রবলেম নাকি? আলোগুলো বাড়ছে আবার পরক্ষণেই কমছে, তারপর আচমকাই পুরো অন্ধকার, কারেন্ট অফ, ভেজা পথ যেন ঘুটঘুটে কালো। পর মুহূর্তেই মনে হচ্ছে একটা অজানা ভয় বর্ষার হিমেল বাতাসকে ক্রমে গুমট করে তুলছে। একটা ভ্যাপসা উষ্ণতা যেন গ্রাস করছে অবিনাশের চারপাশ। অবিনাশকে পালাতে হবে এখান থেকে, নয়তো। দপ করে আবার একসাথে জ্বলে উঠল সব আলোগুলো, এইবার যথেষ্ট উজ্জ্বল হয়ে। যতীন সামন্তর ওই পুকুরের কাছে আধভাঙা পাঁচিলটা ঘেঁষা লাইট পোস্টার দিকে চোখ পড়ল অবিনাশের। ঠিক তার নিচেই দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, চুপচাপ, নিশ্চল, পাথরের প্রতিমার মতো। অবিনাশের থেকে তার দূরত্ব মাত্র হাত বিশেক। তাকে দেখেই চমকে উঠল অবিনাশ। এ যে পারুল, এখানে কেন, কি জন্য? অবিনাশের মুখ থেকে কোনো কথা ফুটলো না, কিন্তু পারুল বলল, কেন তুমি এরকম করলে কেন? পারুলের প্রশ্নটা যেন বাতাসে ঘুরে ঘুরে কানে ফিরে আসতে লাগলো অবিনাশের। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কথাটা অবিনাশের সদুক্তি নাকি পারুলের প্রশ্নের উত্তর সেটা বোঝা গেল না। তবে কথাটা বলে সাইকেলটা ছুঁড়ে ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো অবিনাশ ওই গলা কাটার গড়ের দিকে। জলে ভেজা রাস্তায় ছপ ছপ করে শব্দ উঠছে অবিনাশের পায়ের। আবার আচমকা সব আলোগুলো বন্ধ হয়ে গেল। সেই নিশ্ছিদ্র অন্ধকার আবার অধিকার করে নিল সম্পূর্ণ রাস্তা। অন্ধকার দেখে দাঁড়িয়ে পড়েছিল অবিনাশ, হাত দিয়ে চোখ মুখ ঢেকে রাস্তার মাঝে দাঁড়িয়ে আবার বিড়বিড় করতে লাগলো সেই একই কথা, আমি কিছু আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আবার ফিরে এলো আলো। সামনের আমবাগানের শেষ লাইট পোস্টটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অবিনাশ, কিন্তু এই লাইট পোস্টের নিচেও কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। কে? অচেনা হলেও এই যে চেনা। গত রাতে সেই লোকটা সেই আমবাগানের গাছের ঠেস দিয়ে যে মৃত্যুর প্রহর গুনছিল। হ্যাঁ, এ তো সেই লোক। উফ, কি কুৎসিত চেহারা লোকটার। সারা শরীরের অধিকাংশ জায়গায় ফুটো হয়ে রক্ত চুইয়ে জামা প্যান্ট লালে মাখামাখি। কপালের ফুটোটা যেন একটু বেশি বড়, সেখান থেকে রক্তের একটা ধারা ফিনকি দিয়ে পড়ছে বাইরে। ডান চোখটা খুবলে বাইরে বেরিয়ে ঝুলছে গালের উপর। দাদা, আমি আমি বাঁচতে চেয়েছিলাম, তুমি বাঁচালে না আমায়। কথাটার মধ্যে কেমন যেন একটা হতাশা আর বিষণ্ণতার সুর। লোকটার কথার মধ্যেই অবিনাশ বলে উঠল, আমি কিছু আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এটা হয়তো সদুক্তি ছিল, কিন্তু কিছু বোঝার আগেই ঠক করে সজোরে একটা আঘাত এসে পড়ল অবিনাশের মাথার পেছন দিকে। আর ঘুমায় না বাবু, ওঠো এবার, উঠে পড়ো দেখি। তোমার এবার মরতে হবে যে, হ্যাঁ? আর দেরি করে না, ওঠো ওঠো। কথাগুলো বলার সাথে সাথেই গণেশ নস্করের মুখ দিয়ে বেরিয়ে আসছে সিগারেটের ধোঁয়া, যার সাথে অ্যালকোহলের গন্ধও মিশে আছে। অবিনাশ আস্তে আস্তে চোখ খুলে বুঝল ওকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে ঝিল পাড়ের মাঠে। জল কাদায় জামা প্যান্ট মাখামাখি হয়ে আছে,
এই কারণেই আরো বেশি অস্বস্তি লাগছে। আর মাথার পেছনটাও প্রচন্ড টন টন করছে। মাথাটা ফাটেনি, কিন্তু ফুলেছে বেশ, সেটা বোঝা যাচ্ছে। শরীরটাকে কোনো রকমে কাত করে গণেশের দিকে তাকিয়ে অবিনাশ যন্ত্রণা কাতর মুখে বলে ওঠে, দাদা, আমাকে ছেড়ে দিন। আমি তো বলছি আমি আপনাকে কোনোদিন ফাঁসাবো না। আমি কিছু দেখিনি দাদা, বিশ্বাস করুন। পুলিশকে পুলিশকে আপনার ব্যাপারে কিচ্ছু বলবো না দাদা, কথা দিচ্ছি। আমি আপনি আপনি যা বলবেন আমি তাই শুনবো, দয়া করে মারবেন না। গণেশ নস্কর সিগারেটের শেষ টানটা দিয়ে টুকরোটা দূরে ফেলে দিয়ে অবিনাশের মুখের ওপর একরাশ ধোঁয়া ছেড়ে বলে, দাঁড়া তো, দাঁড়া দাঁড়া, এই কাজের সময় না বড্ড ফ্যাচ ফ্যাচ করিস তুই। আচ্ছা, আমাকে কি তোর মাথা মোটা মনে হয় যে তোকে ছেড়ে দেবো? শোন, গণেশ নস্কর তোর মতো কোনো পথের কাটা রাখে না, বুঝলি? ঘন্টু, ঘন্টু, মেশিনটা দে তো দেখি, আর ওই বস্তা নিটগুলো দিকে নিয়ে এই মালটাকে জলদি সালটে বাড়ি যায় রে, রাত বাড়ছে। এইসব জলকাদা ঘাটতে আর ভালো লাগছে না। পরের বছর আবার পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াচ্ছি, তার আগে এইসব কেঁচড়াগুলো একদম একদম সাফ করে ফেলতে হবে। দাদা, দাদা শুনুন না, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো, কাউকে কিচ্ছু বলবো না। আমি কিচ্ছু দেখিনি, এই নাক মুলছি, কান মুলছি। দাদা ছেড়ে দিন আমাকে, আমি আপনার টাকাও ফেরত দিয়ে দেবো, কালই ফেরত দিয়ে দেবো, সত্যি বলছি দাদা, দয়া করে ছেড়ে দিন। দেখ সালা, মেলা বকিস না তো। নে নে নে, মুখটা খোল, নলটা ঢোকাবো। ঘন্টুর এনে দেওয়া পিস্তলটা অন্ধকারেও গণেশের হাতে বেশ বোঝা যাচ্ছে। ঝিলের ওদিক থেকে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া বেশ কিছুক্ষণ ধরে গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এটা আবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস। দুই একবার আকাশটাও চমকে চমকে উঠছে। গণেশ পিস্তলটা রেডি করে অসহায় অবিনাশের মুখের মধ্যে ঢুকিয়ে ট্রিগারে একটা আঙুল রাখলো, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার পিস্তলটা বের করে নিল ওর মুখ থেকে। মদ্যপ লোকটা কি যেন একটা ভাবছে, আর তার অনুচর ঘন্টু পাশে দাঁড়িয়ে আছে আজ্ঞাবহ কৃতদাসের মতো। পিস্তলের বাঁট দিয়ে মাথা চুলকাতে চুলকাতে গণেশ বলল, এই মরার আগে একটা কথা বলে যেত সালা, কাল আমবাগানে লোকটাকে আমি যেভাবে মেরেছিলাম তাতে এমনি মরে যাওয়ার কথা। তাহলে তুই আবার ওরকম অবস্থা কেন করলি বলতো? হ্যাঁ, আর স্ক্রুড্রাইভারটা নিয়ে তুই কি করেছিস? প্রমাণ রেখেছিস? ব্ল্যাকমেল করবি আমাকে? হ্যাঁ, এই সত্যি করে বল, হ্যাঁ? নাহলে খুব ভয়ানক মরণ হবে তোর মাইরি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ফের মিথ্যে কথা বলেই অবিনাশের গালে এক চড় কষিয়ে দিল গণেশ। কিন্তু অবিনাশের দৃঢ় কঠিন কণ্ঠ ভীষণ ক্ষোভে আবার বলে উঠল, আমি বারবার বলছি আমি কিছু করিনি। যা করেছে সব ও করেছে। ওই যে আপনার পিছনে দাঁড়িয়ে আছে ও। গণেশ যেন ভারী অবাক হলো। পেছনে ঘাড় ঘুরিয়ে ঘন্টু ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে বলল, কে? ঘন্টু? ঘন্টু করেছে সব? কি রে আমি কি শুনছি? না দাদা, পুরো মিথ্যে কথা, আমাকে কেস খাওয়াচ্ছে ও। কিরে, তুই কি পাগলা হয়ে গেলি নাকি রে শালা? হ্যাঁ, মরার ভয় কি মাথা মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি পাগল নই। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। তাহলেও কিন্তু তুই মরছিস। আপনারা চাইলেও ওকে দেখতে পাবেন না, ওকে শুধু আমি দেখি, আমাকেই দেখা দেয় ও। ঠিক ঠিক আপনাদের দুজনের পিছনেও এখন দাঁড়িয়ে হাসছে, একটা কালো ছায়ার মতো। ও যখনই আসে আমাকে দেখে আর হাসে, তারপর
কথাটা বলতে বলতেই অবিনাশ আচমকা কঠিন মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। কোনো স্পন্দন নেই ওর শরীরে। ও যেন শক্ত লম্বা 5 ফুট 10 ইঞ্চির একটা ইস্পাত খণ্ড। গণেশ খানিক ভ্যাবাচাকা খেলেও সামলে নিয়ে পিস্তলটা এবার অবিনাশের কপালে ঠেকাতে যেতেই 2 হাতে গণেশকে সজোরে ধাক্কা দিল সে। কিভাবে যেন হাতের শক্ত বাঁধন ছিঁড়ে ফেলেছে ও। শরীরটাও যেন স্বাভাবিকের থেকে খানিক ফুলে উঠেছে। হাত দুটো হয়ে উঠেছে যথেষ্ট শক্ত এবং পেশিবহুল। অদ্ভুত এক পাশবিক গর্জন করতে করতে এবার উঠে দাঁড়ালো অবিনাশ। পায়ের বাঁধনও ছিঁড়ে ফেলেছে অবলীলায়। গণেশ বেশ ভয় পেলেও আবার গুলি চালানোর উপক্রম করতে পিস্তলটা কেড়ে নিয়ে ঝিলের জলে ছুঁড়ে ফেলে দিল অবিনাশ। তারপরে গণেশ একটা অশ্রাব্য গালাগালি দিতেই ওর গলা টিপে ধরে অবিনাশ ওকে আছড়ে ফেললো ঝিলের ধারে। গণেশের চেলা ঘন্টু এইসব গোলমেলে ব্যাপার দেখেই তার প্রাণের দাদাকে ফেলে পিঠ টান দিতে গেছিল, কিন্তু কয়েক পা এগোতেই একটা আস্ত থান ইট এসে পড়লো ঘন্টুর মাথায়। ওদিকে গণেশের বুকের ওপর বসে প্রবল আক্রোশে গলা টিপে ধরে রেখেছে অবিনাশ। যদিও অবিনাশকে এখন আর অবিনাশ বলা চলে না। ওর শরীরে এখন এক অমানসিক শয়তানি শক্তি ভর করে আমূল বদলে দিয়েছে ওর স্বভাব। ক্ষণে ক্ষণে দাঁত খিচিয়ে গণেশের টুটিটা ধরে ঝাঁকি দিতে দিতে দুর্বোধ্য ভাষায় কি যেন বলে চলেছে। ওদিকে গণেশের তখন চোখ দুটো আর জিভ প্রায় বেরিয়ে এসেছে। এরপরেই ওর গলা ছেড়ে পাশ থেকে একটা থান ইট নিয়ে সজোরে ওর কপালের উপর বসিয়ে দিল অবিনাশ। ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে তখন। আকাশের গায়েও ঘন ঘন চমকে উঠছে প্রজ্বলিত উল্কি। সেই সঙ্গে মেঘের প্রবল গর্জন। শেষবারের মতো গণেশ তার মৃত্যুরূপী অবিনাশের চেহারাটা দেখল ক্ষণিক বিজলি আলোতে। ডান হাতে ধরা ইট আকাশের দিকে তুলে সে আরো একবার সজোরে বসিয়ে দিল গণেশের কপালে। করটি ফেটে গলা দলা ঘিলু রক্ত মিশে গেল ঝিলপাড়ের কাদায়। ভীষণভাবে হাঁপাতে হাঁপাতে ইটটাকে নামিয়ে রেখে গণেশকে ছেড়ে উঠে দাঁড়ালো অবিনাশ। তবে তার কাজ এখনো বাকি আছে। আধমরা ঘন্টুর পায়ের সাথে গণেশ নস্করের মৃতদেহ পা চটপট বেঁধে ফেলল সে প্রথমে। ছেঁড়া হলেও দুটো পা একসাথে বাঁধার মতো যথেষ্টই দড়ি ছিল সেখানে। তারপর শক্ত চটের বস্তাটায় ঘন্টুর এনে রাখা বেশ কয়েকটা ইট ভরে ওদের পায়ের সাথে ভালো করে বেঁধে টেনে এনে নামিয়ে দিল ঝিলের জলের ভেতর। ঘন্টুর হাত পা নাড়া দেখে বোঝাই যাচ্ছিল যে অচেতন হলেও দম বন্ধ হওয়ার আগে আপ্রাণ বাঁচার চেষ্টা চালাচ্ছে ও। তারপর মুহূর্তের মধ্যেই ঝিলের জল গিলে নিল দেহ দুটোকে। কি চাস তুই? কি চাস? প্রশ্ন করলো অবিনাশ। রাত তখন প্রায় 3টে। কাদা মাখা গায়ে বাড়ি ফিরে গত 3 ঘন্টা গুটিসুটি মেরে একই জায়গায় বসে খানিক ঝিম ধরা ভাব এসেছিল। তাতেই বেহুশের মতো চুপচাপ বসেছিল সে। বাইরে অঝোর বৃষ্টি, ঘরের ভেতর একটা টিমটিমে ছোট্ট আলো। এর মধ্যেই সেটা বেশ কয়েকবার কারেন্ট যাওয়া আসা করার জন্য নিভেছে এবং জ্বলেছে। ঘোর কাটার পর খাটের পায়ায় ঠেস দিয়ে হাঁটুর মধ্যে মুখ গুঁজে অনেকক্ষণ কেঁদেছে সে। ও জানে যে আসন্ন সমস্যা ওকে ছাড়বে না। কেউ বিশ্বাস করবে না ওর কথা। খুন ও নিজে হাতেই করেছে, কিন্তু তাতে ওর নিয়ন্ত্রণ থাকে না। ওকে দিয়ে ওগুলো করানো হয়। ওই যে কালো কুচকুচে শয়তানটা, ওই ওকে দিয়ে খুন করায়। খুন করতে বুঝি ওর খুব ভালো লাগে। অবিনাশ এর আগেও প্রশ্ন করেছে ওকে, কিন্তু কোনো উত্তর পায়নি। শুধু খোঁচা খোঁচা কুকুরের মতো দাঁত বের করে নীরবে হাসতে দেখেছে। কি বিভৎস, কি কদাকার লাগে ওর মুখটা তখন। কালো মুখমণ্ডলের ওপর পল্লবহীন দুটো গোল গোল সাদা মণিহীন চোখ, মরা মাছের মতো স্থির অথচ উজ্জ্বল কুটিল দৃষ্টি তাতে।
চকচকে মাথায় চুল নেই একটাও, কান দুটো ঈষৎ লম্বা, ঠিক কুকুর বা শেয়ালের মতোই। ও যখনই দেখা দেয় তখনই ওর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে হাত দুটো সামনে ঝুলিয়ে রাখে, ঠিক ওই আদিম মানবের মতো। ভীষণ বিশ্রী একটা উৎকট পচা নর্দমার মতো গন্ধ নিয়ে আসে ওই অমানসিক নরকের দুধটা। তারপর আর হুঁশ থাকে না ওর। ওকে দিয়ে সব কুকীর্তি ঘটিয়ে তারপর শরীর ছেড়ে পালিয়ে যায় কালো ছায়াটা। কালো মূর্তিটা একই রকম ভাবে হেসে যাচ্ছে দেখে অবিনাশ তীব্র রাগে হাতের পাশে থাকা অ্যাস্ট্রেটা তুলে নিয়ে ছুঁড়ে মারল ওকে লক্ষ্য করে। কিন্তু কিচ্ছু হলো না, ঠং করে ছায়া ভেদ করে দেওয়ালে গিয়ে লাগলো সেটা। পাশে এসে দাঁড়িয়েছে পারুল। কেন তুমি এরকম করলে কেন? চোখ তুলে ওকে দেখে দ্বিতীয়বার চমকে উঠে পেছন দিকে ঠেলে সরতে গিয়ে খাটের কোনায় মাথা ঢুকে গেল অবিনাশের। আহ! তুমি আমাকে ক্ষমা করো পারুল, আমি কিছু করিনি। হাত জোর করে বলে অবিনাশ। জানি তো, কিন্তু কি করব বলো? কতদিন ধরে রান্নাঘরের মেঝের নিচে আটকে রেখেছো বলো তো? সৎকার পর্যন্ত করলে না আমার। নিজেকে বাঁচানোর জন্য আমার হাতের লেখা পর্যন্ত নকল করে চিঠি লিখে দেখালে সবাইকে। আমি তো পালাতে চাইনি, তুমিই তো আমার নামটাকে কলঙ্কিত করলে। ওভাবে আমাকে গলা টিপে না মেরে ফেললেই তো পারতে গো। ওদিকে কুৎসিত ছায়াটা তখনও পেছনে দাঁড়িয়ে হাসছে। অবিনাশ দুই হাতে মাথা চেপে ধরে একটা হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, হ্যাঁ বলো, কি চাও তুমি, বলো। মুক্তি চাই, অনেক দিন বাধা পড়ে আছি গো, দাও না আমায় মুক্তি। দ্রুত পায়ে উঠে গিয়ে বারান্দার কোণ থেকে শাবলটা তুলে নিল অবিনাশ। মাথাটা তখনও একটু একটু ঘুরছে ওর। তার মধ্যে রান্নাঘরে ঢুকে শাবলের গুঁতোয় কয়েকটা ইট তুলে ফেলে খচখচ শব্দ করে মাটি খুঁড়তেই পারুলের হাড়গোড় বেরিয়ে এলো। একটা ঝোড়ো ঠান্ডা বাতাসের ঝাপটায় মিশে ভেসে এলো পারুলের অলৌকিক স্বর। কতদিন পর একটু বাতাস পেলাম গো। আহ! বেঁচে থাকলে আজ সেদিনের মতোই তোমায় নিয়ে আরো কবিতা লিখতাম। ওই ওই কবিতাগুলো, ওই কবিতাগুলো তুমি আমার জন্য লিখেছিলে? আর ছাড়ো, সেদিনও বলতে চেয়েছিলাম, পারিনি। আজ আমি যে দলে ভারী হচ্ছি তাই আসতে পেরেছি। পারবে আমাদের সবাইকে মুক্তি দিতে? কথাটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো অবিনাশের। রান্নাঘরের জানালা দিয়ে ও দেখলো যে ওই দূরে আমবাগানের রক্তাক্ত লোকটা ভয়ঙ্কর ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তুমুল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছে, আর ওইখান থেকেই বলছে, দাদা মুক্তি দাও, আমার মেয়ে কাটা ছেড়ে চলছে, খুব কষ্ট হচ্ছে দাদা, মুক্তি চাই, মুক্তি। ঘরের এক কোণে রাখা স্ক্রু ড্রাইভারটা গড়িয়ে এলো নিজে থেকে। তারপর অবিনাশের চারপাশেই নিজে নিজে গড়িয়ে ঘুরতে লাগলো, যেন সেদিন আম বাগানে ওটাকে ব্যবহার করে অকারণে একটা হত্যা করার জন্য ঠাট্টা করে বেড়াচ্ছে। কেউ বুঝতে চাইছে না যে এইসবের জন্য ও দায়ী নয়, বরং ওই কালো শয়তানটাই করাচ্ছে এইসব। বৃষ্টির শব্দ ছাপিয়ে বন্ধ দরজার উপর বাইরে থেকে কিল পড়ছে এবার। দুম দুম করে আঘাতের শব্দ যেন বজ্রপাতের শব্দের থেকেও বিভীষিকাময়। বন্ধ দরজার উপরে গণেশ নস্কর এবং তার অনুচর ঘুমটু চিৎকার করছে, জলে চলে মাঝে দেখাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে, Ha 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 ha!
কুৎসিত শয়তানটা এবার সশব্দে হাসতে শুরু করেছে। কেমন অস্বাভাবিক জঘন্য একটা স্বর। ক্রমে সেই হাসির শব্দের পারদ চড়ছে। চার চারটে অশরীরী প্রেত, কিন্তু কারোর নজর ওই শয়তানের ওপর নেই। ওদের ভুতুরে চোখগুলো শুধুমাত্র অবিনাশের উপরেই আবদ্ধ। প্রবল আতঙ্কের মধ্যেও মরিয়া হয়ে পেছনের দরজাটায় ভেঙে ফেলে বদ্ধ উন্মাদের মতো রাস্তায় দৌড়াতে লাগলো অবিনাশ। কিন্তু নিষ্কৃতি নেই যে। চার চারটে অতৃপ্ত বিদেহীর দল তখনও মুক্তির আকাঙ্ক্ষায় তাড়িয়ে নিয়ে যেতে লাগলো ওকে। মুহুর্মুহু বাজ পড়ার শব্দের সাথে তাল মিলিয়ে বৃষ্টি যেন ভাসিয়ে দিচ্ছে এই জগৎ। আচমকা কাছের একটা নারকেল গাছে বাজ পড়ায় চমকে উঠে পিছন জল কাদায় আছড়ে পড়ল অবিনাশ। না, কেউ বিশ্বাস করেনি ওর কথা। মনোবিদের ভাষায় অবিনাশের নামকরণ হয়েছে সাইকো কিলার। মাথার রোগের চিকিৎসা চলছে, আর ওর ঠিকানা হয়েছে মেন্টাল অ্যাসাইলামের 4 নম্বর ঘর। সবাই ওকে পাগলা অবিনাশ বলে ডাকে, কিন্তু ও জোর গলায় বলে চলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কথাটা বললেই আজকাল সেই শয়তানটা এসে সামনে বসে থাকে, সেই রকম বিচ্ছিরি একটা হাসি নিয়ে। কিন্তু অদ্ভুতভাবে সেটা আর অবিনাশের শরীরে প্রবেশ করে না। হয়তো ওর প্রয়োজন ফুরিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে নিজের শয়তানি প্রতিভা। এখন নতুন কোনো এক অবিনাশ চাই, যার মনের ভেতরে হয়তো বহু দিন যাবৎ ঘুমিয়ে থাকার পর আবার জেগে উঠতে হবে ওই ঘৃণ্য শয়তানটাকে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি।